যুক্তিতক্ক অল্প। যুক্তিতক্ক অল্প আমরা আজ একটু আলোচনা করব মূলত যে আজকে যে কেন্দ্রীয় সরকারের সাথে বিভিন্ন আইএসএল স্টেক হোল্ডারদের যে মিটিং ছিল সেটা ঠিক কী হলো। তো আমি একটু দেরিতেই এই অডিওটা প্রকাশ করছি, কেননা আমি সবারটা শুনে করছি, মানে এ ও কে কী বলেছে সেটা শুনে একটা একটা অমনিবাসের মতো বা একটা সামারাইজ করব। কাজে সকাল থেকেই বেশ যুক্তিতর্কের অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছিলাম। প্রথমে একটা খুবই স্পর্শকাতর একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় নিয়ে একটা দেখলাম, একটা রায় হলো 32,000 শিক্ষকদের। ওইটা গভীরে যাব না, কিন্তু এই এটা একটু উল্লেখ করছি কারণ এখানে একটা যুক্তিতর্কের একটা ব্যাপার আছে। যে কোনো আইনের ব্যাপারে কে ঠিক কে বেঠিকের থেকেও মানে খুব বেশি গুরুত্বপূর্ণ লিগালি কে ঠিক আর লিগালি কে বেঠিক। এই বিষয়টা নিয়ে আমি এবছর দুর্গাপুজোর সময় আলোচনা করেছিলাম বেশ কিছু ব্যক্তির সাথে ব্যক্তিগত স্তরে। তো তাদের আমি যেটা বলেছিলাম যে যে টেন্টেড একটা যে মানে একটা লিস্ট তৈরি করা হয়েছিল যেসব ছাত্রদের বা পরীক্ষার্থীদের টেন্টেড, সেখানে একটা গণ্ডগোল আছে। একটা আপনি যদি লজিক দিয়ে ভাবেন, আমি বলছি না মানে কে ঠিক কে বেঠিক বা কে অন্যায় করেছে কে করেনি, সেটা অন্য ব্যাপার। আইন কিন্তু এভিডেন্সের ভিত্তিতে চলে। তো দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি 20 বছর ধরে চাকরি করছেন। এবার আপনাকে কেউ বলা হলো যে আপনি উচ্চ মাধ্যমিকে 10 নম্বর বেশি পেয়েছেন ভুল করে, মানে আপনার যে পরীক্ষক সে ভুল করে আপনাকে 10 নম্বর বেশি দিয়েছে। আপনি 20 বছর ধরে চাকরি করছেন, বলে দিল আপনার সমস্ত কিছু বাতিল করে দেওয়া হবে, আপনাকে পুরো অর্থ ফেরত দিয়ে দিতে হবে, আপনি এত বছর 20 বছর যা রোজগার করেছেন। তো আপনার পরীক্ষক ভুল করেছে, তার দায় কেন আপনার উপর চাপানো হবে? তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, ধরুন 100 জন পরীক্ষার্থী, তার মধ্যে 5 জন অর্থ দিয়েছে। কেউ কেউ অর্থ নিশ্চয় দিয়েছে, হ্যাঁ, এটা ধরে নিলাম, ধরুন 5 জন অর্থ দিয়েছে। এইবার যেটা হয়েছে, ধরুন একজন এক্সামিনার, তার কাছে কিছু গড়মিল পাওয়া গেছে, সে যে ইভ্যালুয়েশন শিটে সে গড়মিল করেছে, মার্কসে এসব করেছে। এবার যে কোনো ইভ্যালুয়েশন প্রসেসে কিছু আনফোর্সড এরার হয়। তো আমি ধরলাম সে যে 100টা খাতা দেখেছে তার মধ্যে 10টাতে সে গড়মিল করেছে। এবার গড়মিলের মধ্যে ধরলাম সে 8টাতে টাকা খেয়ে করেছে আর 2টো অনিচ্ছাকৃত ভুল। এইবার সে যদি এটা প্রমাণ হয়ে থাকে যে একজন এক্সামিনার 8টা টাকা খেয়ে করেছে, তো তার বিরুদ্ধে একটা আইনত একটা ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কেন? প্রমাণ পাওয়া গেছে এক্সামিনার টাকা খেয়েছে। কিন্তু যে ক্যান্ডিডেট সে যে টাকা দিচ্ছে সেই প্রমাণ কি আপনার কাছে আছে? তো আপনি কি করে প্রমাণ করবেন যে 10 জনের মধ্যে 10 জনই অর্থ দিয়েছে? সেটা যদি আপনার কাছে প্রমাণ না থাকে, তাহলে আপনি তো ক্যান্ডিডেটকে দোষী করতে পারেন না। মানে ক্যান্ডিডেট হয়তো সত্যিকার হয়তো টাকা দিয়েছে, কিন্তু লিগালি আপনার কাছে প্রমাণ নেই। আপনার মানে মন বলছে, মন চাইছে, বা এক্সামিনার বলেছে, তার ভিত্তিতে তো হবে না। আপনাকে দুটোই প্রমাণ করতে হবে। এক্সামিনার টাকা খেয়েছে সেই প্রমাণটা যদি আপনার কাছে থাকে, বা টাকা পাওয়া গেছে এক্সামিনার বাড়িতে যা সে হিসেব দিতে পারেনি, তাহলে আপনি এক্সামিনারকে দোষী করলেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিলেন। টাকা পাওয়া গেছে, সে হিসাব দিতে পারেনি, তার আয় ব্যয়। কিন্তু ক্যান্ডিডেট যে টাকা দিয়েছে সেই প্রমাণটা যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন না। নিয়েছে, যাকে আমরা ফুটবলে ফেরত আসি। এই জন্য বলছিলাম যে আমি আমি একটু লিগালি, একটু লজিক, যুক্তিতক্ক গল্প এখন অল্প হয়ে গেছে। যুক্তিতর্কের ব্যাপারটা অনেকটা উঠে গেছে আমাদের সমাজ থেকে। এখানে কিন্তু আপনাকে যদি যুক্তিতর্কের মধ্যে থাকতে, তাহলে যুক্তির মধ্যেই থাকতে হবে। মানে আমার মন বলছে ও চোর, তাই ওকে আমি চোর বলবো, সেটা হতে পারে না। হ্যাঁ, আপনাকে প্রমাণ দিতে হবে, সেটা হার্ড এভিডেন্স চাই। কিন্তু না তো ধনঞ্জয়ের মতন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে আমি লটকে দিলাম, আমার কাছে কোনো ডাইরেক্ট এভিডেন্স নেই। তো এইবার আমরা দেখছি যে আমি যেগুলো শুনলাম এই আইএসএলে, প্রথমে আমি ওই তাড়াতাড়ি ওই নাগপাশ এই খেলনাওয়ের শুনলাম, অনেক ডিটেলে একটা লাইভ করলো। তারপর শুনলাম আমি প্যারালাল স্পোর্টস শুনলাম, মানে প্যারালাল না, তারপর আমি শুনলাম এক্সট্রা টাইমে শুনলাম। এক্সট্রা টাইম ইউটিউব চ্যানেলগুলো আপনার সবাই পেয়ে যাবেন। আমি সোর্সটা আগে বলছি কোথায় কোথায় শুনলাম। এক্সট্রা টাইম শুনলাম, তারপর প্যারালাল স্পোর্টস শুনলাম ইউটিউব চ্যানেল, সেখানে বাজাজের একটা ইন্টারভিউ শুনলাম, মানে ওর মধ্যেই অন্তর্গত রয়েছে।
তারপর আমাদের লালটুবাবু শুনলাম, লালটুবাবুর আজ একটু মন খারাপ দেখলাম, একটু একটু মেয়াজটা বিগড়ে আছে, খিচড়ে আছে। এই যারা শুনছে তাদের উপর রেগে যাচ্ছে, বলছে আপনাদের প্রণাম করতে ইচ্ছে করছে, আপনারা আমাকে গালমন্দ করছেন, আর তবু এসে কেন শুনছেন। মানে বোঝা যাচ্ছে মানে ওনার ওই যে মেন্টাল থার্মোমিটার বা ইমোশন থার্মোমিটার থেকে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। মানে মুম্বাইতে ম্যাডাম দিদি বৌদি, ম্যাডাম বৌদি স্যার, মানে এরকম আমরা বলি না, মানে ম্যাডাম স্যার, ম্যাডাম স্যার, মানে স্যার কথাটা যে কোনো স্যার, মানে যখন আমরা খুব তেল দিই কাউকে, তখন লিঙ্গ নির্বিশেষে আমরা স্যার স্যার বলি, ম্যাডাম স্যার, ম্যাডাম স্যার, এরকম আমরা বলি অনেকে, আমি দেখি। তো আমি ম্যাডাম বৌদি স্যার, মানে সেখান থেকে মনে হয় একটা ভালো কিছু খবর টবর পাইনি, একটু মেয়াজটা ঠিক, মানে কয়েকদিন ধরে একটু খিচড়ে আছে ওনার, একটু দেখতেই পাচ্ছি আমরা। তো উনি এবার শেষের দিকে কিন্তু মুখ ফসকে বলেই দিলেন, মুখ ফসকে না মানে ইতস্তত করে বলেই দিলেন যে একটা খবর পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো আছে, যে ওএনজিসি, কোল ইন্ডিয়া, এই উদাহরণগুলো উনিই দিলেন, আমাদের লালটুবাবুই দিলেন। সেখান থেকে ওদের স্পন্সরশিপ করে হয়তো টায়ার ওয়ান লিগ, টায়ার টু লিগ দুটোই হয়, মানে আইএসএল বা আই লিগ, যেটা আপনারা জানেন তথাকথিত, যে টায়ার ওয়ান লিগ, টায়ার টু লিগ দুটোই কোনো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে স্পন্সরশিপ করে ব্যাপারটা হবে। এটা বলে দিলেন শেষের দিকে, এবং তারপরে লেগে গেল, মানে ওনার যে ফলোয়ারদের সাথে লেগে গেল একটু, বুঝলাম বাবুর একটু মেয়াজটা ভালো নেই। তো এবার সবচেয়ে ভেতরে খবর যেটা আশা পেলাম আমরা, সেটা হচ্ছে ওই এসপিএন চ্যানেলে কামারউদ্দিন সাব, কামারউদ্দিনকে দেখেছিলাম মানে কয়েক মাস আগে কলকাতাতে যখন ফিরছিলাম, ফ্লাইটে ওকে দেখেছিলাম, বোধহয় কোনো ব্যক্তিগত কাজে দুবাই যাচ্ছিল যাকে। তো কামারউদ্দিন ছিল মোহামেডানের রিপ্রেজেন্টেটিভ হয়ে, ও ছিল, আর ওই ওদের যে দীপক সিং যে সে ছিল। তো কামারউদ্দিনের থেকে যেটা আমরা শুনলাম, একটু বেশ খাসা ব্যাপারটা জানা গেল, সেটা হচ্ছে যে কিছু ক্লাব আছে যারা একটু প্রো এফএসডিএল, একটু খুব ঘনিষ্ঠ এফএসডিএলের, সেটা তো আমরা জানি। মানে এফএসডিএল আসার পর তারা কিছুটা ইনফ্লুয়েন্স খাটিয়ে কিছু ক্লাবকে নিয়ে এসছে। তার মধ্যে একজন আছে ম্যাডাম বাবু স্যার, এরকম তো আছেনই, আমাদের বিজলি বাবুর ক্লাব আছে। তো তারা এতদিন একটা রাগঢাক রেখে একটা প্রো এফএসডিএলগিরি চালিয়ে যাচ্ছিল। তখন এই ব্যাপারটা এখন ভাঙার চেষ্টা করা হচ্ছে, মানে বাজাজ নেমে পড়েছে ভাঙতে। আর এটা করতে গিয়ে যেটা বললো কামারউদ্দিন বললো, কেননা কামারউদ্দিনের সাথে কামারউদ্দিন অনেক এক্সট্রা খবর আনতেই পারে, কেননা ও যেহেতু রিপ্রেজেন্টেটিভ ছিল, বাকিরাকেই মানে ওই মিটিংয়ের মধ্যে যেটা ফর্মাল আলোচনা হচ্ছে সেইটা ও হচ্ছে, মানে মিটিংয়ের পর চায় নাস্তায় এইসব আলোচনাগুলো, ভেতরের খবরগুলো একটু বেশি জানবে, যেহেতু খোঁজ ছিল সেখানে কামারউদ্দিন। তো কামারউদ্দিন যেটা বললো যে কেন্দ্রীয় মন্ত্রক থেকে, মানে স্পোর্টস মিনিস্ট্রি থেকে বলা হয়েছে আমাদের কল্যাণবাবুকে, যে তুমি একটা খসড়া একটা আইএসএল আর টায়ার টু, টায়ার ওয়ান, টায়ার টু একটা স্কেডিউল বানিয়ে ফেলো, এবং ফান্ডিংটা করা হবে, ফান্ডিংয়ের কোনো চিন্তা নেই। এবং যেটা বললো যে তুমি প্রত্যেকটা ক্লাবকে জানিয়ে দাও যে তারা রাজি কিনা খেলতে, টায়ার ওয়ান খেলতে রাজি কিনা, এবং সেই টায়ার ওয়ান কিন্তু ফেডারেশন থেকে, ফুটবল ফেডারেশন থেকে সেটা ম্যানেজ করা হবে, যেরকম কনস্টিটিউশনে বলা আছে। এবং কামরুদ্দিন বলছে আমি দেখতে চাই চিঠিটা, এএফএফকে তো দিতে বলা হয়েছে, তো এএফএফ যেই মুহূর্তে দেবে 2-3 দিনের মধ্যে কনফার্মেশন চাই। তো আমি দেখতে চাই মোহনবাগান সুপার জায়েন্ট কনফার্ম করে কি না করে। কিছু কিছু ক্লাব আছে যেমন মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, এই নামগুলো উল্লেখ করলো, এটা কি যেন বললো, এই ক্লাবগুলো, তার মধ্যে সুপার জায়েন্টও আছে, এরা খুব ঘনিষ্ঠ, এফএসডিএল ঘনিষ্ঠ, এবং এরা একটা ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছিল। তো যেটা বললো কামারউদ্দিন যে মোটামুটি এরা একটা হিসেব করেছে বোধহয় বাজাজদের সাথে আলোচনা করি, যে একটা লিগ করতে তো বিশাল খরচ হয় না, কেন আমি যেটা আগে আলোচনা করেছি যে অহেতুক একটা দামি আপনাকে স্টেডিয়াম ভাড়া করতে হয়, অহেতুক, মানে বাকেট চেয়ার টেয়ার, হাবি জাবি, ফ্লাড লাইট, উল্টোপাল্টা অনেক আজে বাজে খরচ হয় প্রচুর আপনার, মানে এই প্রাইজ মানি এইসব, মানে আপনার এক্সপেন্স প্রচুর হয়। কিন্তু আপনার কিন্তু একটা টুর্নামেন্ট করতে সত্যি অত খরচ হয় না। শুধু আমি না, একাধিক আলোচনাতে বাজাজও এটা নিয়ে বলেছে কিন্তু। তো সেই ব্যাপারগুলো নিয়ে ওরা আলোচনা করেছে। আরও ওরা আলোচনা করেছে যে আগামী মরশুম থেকে প্লেয়ারদের গ্রেডেশনের ভিত্তিতে, মানে এই মুড়ি মুড়কির মতন যে এজেন্টরা যে একটা রয়েছে না, এজেন্টস, এইটা কিন্তু আমি আলোচনা করেছি কিছু অডিওতেও, যে এজেন্ট মারফত একটা কিন্তু ইনফ্লেটেড স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে, এবং সেইটা করে কি হয়, যারা ইনভেস্টার তারাই টাকাগুলো খায়। মানে কে কে খায় আমি জানি না, মানে ইনভেস্টার সরাসরি খায় নাকি তাদের
মানে নিয়োগ করার কর্মীরা খাচ্ছে, মানে এটা কামারুদ্দিন নয়, এটা কিন্তু একদম ওপেনলি বলেছে এবং আপনারা অনেকে এটা জানেন এই ব্যাপারটি কীভাবে একটা মেকানিজম চলছে। 2 টাকা প্লেয়ারের 10 টাকা স্যালারি করে দেওয়া হলো, এই বাকি 8 টাকার মধ্যে হয়তো 1 টাকাটা প্লেয়ারটা পেলে বাকি 7 টাকাটা এদিক ওদিক ডিস্ট্রিবিউটেড হয়ে গেল। আপনারা যেটা ভাবতেন ও নিতু কাটমানি খায়, নিতু না, নিতু কী হয়তো মানে 1 পয়সা 2 পয়সা এরকম ব্যাপার চান আর খদ্দের। বড় কাটমানি কিন্তু আপনার কর্পোরেট লেভেলে খাওয়া হচ্ছে এবং এটা গোটা বিশ্ব জুড়ে হয়, মানে এমন না মানে কিক ব্যাক বলে, আমরা এর ঘুষ বলে সেটাই কিক ব্যাক বলা হয়। ওই বলছে ঘুষ দেওয়া হয়েছে টিচারদের বা এক্সামিনারদের, তা প্রমাণ নেই, কিন্তু প্রমাণ নেই, সেই প্রমাণের অভাবে মানে এখানেও আপনার কাছে প্রমাণ নেই যে নিতু কেক ব্যাক নিচ্ছে বা এরা নিচ্ছে, কিন্তু এখানে আমরা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি। তা আমরা বুঝতে পারছি বলে যেখানে যেহেতু আমাদের হাতে একটা কন্ট্রোল আছে, আমরা সিস্টেমটা বদল করতেই পারি, কিন্তু ওখানে আপনি করতে পারেন না ওই টিচারদের চাকরি ক্ষেত্রে, কারণ ওটা করতে হলে আপনাকে সাথে সাথে করতে হতো। 10 বছর বাদে গিয়ে আপনি এখন 10 বছর আগে একটা কী আপনার অনুমান হয়েছিল তার ভিত্তিতে এগুলো করতে পারেন, আপনার কাছে হার্ড এভিডেন্সও নেই আর 10টা বছর কেটেও গেছে। দেখবেন ফুটবল মাঠে যেমন হয় যে বলে যে 90 মিনিটের মধ্যে যদি কোনো 90 মিনিট বাদে গিয়ে তোমার রেফারির কোনো একটা সিদ্ধান্তকে আর আন্ডু করা হবে না, বদল করা হবে না, কারণ ধরেন টুর্নামেন্টে একটা ফার্স্ট ম্যাচে একটা রেফারি ভুল করলো, ম্যাচ চলাকালীন ওই ভুলটা হয়ে গেল, তারপর টুর্নামেন্ট শেষে আপনি বলে না ওই ম্যাচটা আমরা জিতেছিলাম, ওই গোলটা ভুল ছিল, তা কি মানে পুরো স্কেডিউল বদলে দেবে, মানে সেই ম্যাচটা জেতার ফলে তার ফলস্বরূপ যা যা হয়েছে সেটা সম্ভব নয় প্র্যাকটিক্যালি। তো এখানেও ব্যাপারটা ওরকমই। তো যাকে তো এখন যেটা বোঝা যাচ্ছে অনেকটা মানে লালটু বাবুর এই থার্মোমিটার গরম হয়ে গেছে, ইমোশন থার্মোমিটার গরম হয়ে গেছে, এটা থেকে কিছু একটা অনুমান করা যাচ্ছে যে আপনারা যেটা অনেকেই বলছিলেন যে এফএসডিএলই পুরো ব্যাপারটা কন্ট্রোল করবে, মানে আপনাদের দোষ না, মানে দেখুন রিলায়েন্সে তো একটা ব্যাপার আছে না, রিলায়েন্স সব কিছু ওরা শুরুই করেছিল এইভাবে, ওদের পুরো ব্যবসা মানে ভারতের যে শুরুটাই এইভাবে হয়েছিল, কিন্তু এখানে একটা সমস্যা আছে, মানে রিলায়েন্স যেইভাবে চালাচ্ছিল সেইটা এই জন্যই চলছে না বা চালানো সম্ভব হচ্ছে না যে কনস্টিটিউশনটা বদলে গেছে। এবার আপনি বলতেই পারেন যে কনস্টিটিউশন আবার বদলে দিয়ে আবার আগের মতন চালাবে, তো সেখানেও মুশকিল আছে, কেননা আপনারা জানেন যে কনস্টিটিউশনটা স্পোর্টস কোডের ভিত্তিতে হয়েছে এবং অত সহজ নয়, কেননা বাজাজের মতন লোকজন আছে ইস্টবেঙ্গল, এরা কিন্তু কোর্টে চলে যাবে সেক্ষেত্রে। আর এমনিতেই কিন্তু এই যে 32,000 নিয়ে একটুখানি একটা মুখ পুড়লো, কিছুটা হলেও তো পুড়লো। তো এখন কিন্তু এই ধরনের কাজ সহজে করতে যাবে না, কারণ বাজাজ আছে একটা কেস ঠুকে দেবে, এবং কেস যদি ঠুকে দেয় তখন মুশকিল আছে, কেন কোর্ট থেকেই কিন্তু নতুন কনস্টিটিউশনটা আনা হয়েছে এবং এটা কিন্তু খুবই সম্ভব একটা লিগ চালানো এই নতুন কনস্টিটিউশনের ভিত্তিতেই, এবং এটা এরা মনে হয় করে দেখাবে। তো যাকে এখানেই আমরা দাঁড়িয়ে গোটা ব্যাপারটা, তো আমি সবারটা শুনলাম, শুনে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, কেন এক একটা লোক তো একরকম করে একটা ইন্টারপ্রেট করে, একটা অন্ধের হস্তি দর্শনের মতন, তাই সবারটা শোনা খুব দরকার ছিল। সবাই ভালো থাকবেন।